একটা মেয়ে তার দাদিকে জিজ্ঞাসা করছে, দাদি, ওরা আমাকে জঙ্গলের মধ্যে ফেলে আমার সাথে কেন লড়াই করছিল? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। আসলে কেউ বা কারা মেয়েটাকে জঙ্গলের ভিতর ফেলে সর্বনাশ করেছে, যার মানে মেয়েটা এখনও বুঝতেও শেখেনি। অপরাধী পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরতে পারছে না। কেসের তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে একের পর এক টুইস্ট। অপরাধীকে ধরা পুলিশের কাছেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন কথা হলো, সেই মেয়েটির দাদি কি পারবে এদের বিরুদ্ধে লড়তে, নাকি ন্যায় বিচার পাওয়া তার সত্যিই স্বপ্ন হয়ে যাবে? সেটাই দেখব 2022 সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত সেএমবি মুভিতে। গল্পের প্রথমে আমরা একটি বাস অ্যাক্সিডেন্ট দেখতে পাই, যে বাসটিকে একটি পাহাড়ি রাস্তা থেকে অন্য আরেকটি গাড়ি জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু কেন, সেটা জানার জন্য মুভির শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই একটি বাচ্চা মেয়ে যার নাম সেম্বি, যে একটি পাখিকে আকাশ থেকে উড়ে যেতে দেখে চিৎকার করে বলে যে, এই পাখি, তোমার সাথে যদি আমার মা বাবার দেখা হয় তাহলে বলে দিও যে আমি আমার দাদির কাছে খুব ভালো আছি। আমার দাদি আমার খুব যত্ন নেয়, তারা যেন আমার জন্য একটুও চিন্তা না করে। আসলে সেম্বি তার জন্মের কিছুদিন পরেই তার মা বাবাকে হারিয়েছে। এরপর থেকে সেম্বিকে নিয়ে তার দাদি এই পাহাড়ি এলাকায় একটি কুঁড়ে ঘরে বাস করে এবং এই পাহাড়ি জঙ্গল থেকে পাখির ডিম এবং মৌমাছির চাক থেকে মধু ভেঙে সেই মধু বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। আর অবসর সময়ে সেম্বিকে নিয়ে তার দাদি জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সেম্বির দাদি সেম্বিকে ভীষণ ভালোবাসে এবং সে সেম্বিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। তো একদিন সেম্বি যখন তার দাদির সাথে সময় কাটাচ্ছিল, তখন সেম্বি লক্ষ্য করে যে তার দাদির পরনের কাপড়টা ছিঁড়ে গেছে। তাই সেম্বি তার জমানো টাকা নিয়ে একটি কাপড়ের দোকানে যায় এবং সেখান থেকে একটি সুন্দর কাপড় তার দাদির জন্য কিনে নিয়ে দাদিকে উপহার দেয়। দাদি জিজ্ঞাসা করে যে, এই কাপড়টার তো অনেক দাম, তুই এত টাকা কোথায় পেলি? সেম্বি তখন বলে, তুমি যে আমাকে প্রতিদিন খাবার খেতে টাকা দাও, সেই টাকা আমি জমিয়ে রেখেছিলাম, আর সেই জমানো টাকা থেকেই তোমাকে এই শাড়ি কিনে এনে দিলাম। দাদি বলে, আমার এত দামি শাড়ি পরার অভ্যেস নেই। সেম্বি বলে, কেন? তুমি একজন ডাক্তারের দাদি, তাই তোমাকে সবসময় ভালো কাপড় চোপড় পরেই থাকতে হবে, বুঝেছো? আসলে সেম্বির স্বপ্ন সে বড় হয়ে একজন ডাক্তার হবে এবং সমস্ত গরিব মানুষদের সে বিনামূল্যে সেবা করবে। এবার পরদিন সকালে তারা যখন জঙ্গলে মধু সংগ্রহ করতে যাচ্ছিল, তখন সেখানে কিছু পার্টির নেতা ভোট প্রচারের জন্য এসেছিল, কারণ কিছুদিন পরেই সেখানে নির্বাচন। তাই সেই পার্টির একজন নেতা সেম্বির দাদিকে বলে যে, দাদিমা, এবার আমাদের ভোটটা দিও। আর এই গুড়িয়া, তুমি কোন ক্লাসে পড়ো? সেম্বি বলে যে, আমি ক্লাস 3-তে পড়ি এবং বড় হয়ে ডাক্তার হতে চাই। তখন ওই নেতা সেম্বিকে বলে, তোমার দাদিকে বলো আমাদের ভোটটা দিয়ে দিতে, তাহলে তোমাকে আমরা ডাক্তার বানিয়ে দেব। এরপর তারা চলে যায়। আর সেম্বি তার দাদিকে বলে, দাদি, তুমি ওই পার্টিকেই ভোট দিও, তাহলে ওরা আমাকে ডাক্তার বানিয়ে দেবে। দাদি বলে, তুমি একমাত্র পড়াশোনা করলেই ভালো ডাক্তার হতে পারবে, এরা তোমাকে ডাক্তার বানাতে কখনোই পারবে না। এবার দাদি মৌচাক ভাঙার জন্য একটি গাছে উঠে পড়ে। আর সেম্বি তখন তার দাদিকে বলে, দাদি, নিচে বড় খাদ, তোমার এত রিস্ক নিয়ে এই গাছে উঠে মধু পাড়া কি খুব জরুরি ছিল? তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? দাদি বলে, আমার কিচ্ছু হবে না, তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ যে আমি কিভাবে এই মৌচাক থেকে মধু সংগ্রহ করব। কিন্তু মৌমাছি নিজেও টের পাবে না যে তার মৌচাক থেকে মধু চুরি হয়ে যাচ্ছে। এরপর সে মধু নিয়ে নিচে নেমে আসে এবং সেম্বিকে বলে, যা, এই মধুটা নিয়ে দোকানে বিক্রি করে আয়। সেম্বি তখন বলে যে, আমার একা একা যেতে ভয় করে, যদি নেকড়ে বাঘ চলে আসে তখন কি হবে? দাদি তখন সেম্বির হাতে একটি লাঠি দিয়ে বলে যে, এই নে, এটা সঙ্গে করে নিয়ে যা, আর যেতে যেতে যদি কোনো নেকড়ে আসে তাহলে লাঠি দেখিয়ে তাকে বলিস যে আমি ভীর তাইয়ের নাতনি, দেখবি সঙ্গে সঙ্গে সেই নেকড়ে বাঘ পালিয়ে যাবে। এরপর সেম্বি সেই মধু নিয়ে বাজারে বিক্রি করার জন্য রওনা হয়। আর তখন তার দাদি চিৎকার করে বলে, সেম্বি, দেখিস ওই মধুর হাড়িটা যেন ভেঙে না যায়, ওটা কিন্তু তোর মায়ের শেষ স্মৃতি। সেম্বি তখন বলে, আমি জানি, আর চিন্তা করো না, আমি খুব সাবধানেই যাব। তবে সেম্বি যখন পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে কোনো কিছুর একটি আওয়াজ শুনতে পায়। তাই সে দাঁড়িয়ে চিৎকার করে বলে যে, ওই নেকড়ে বাঘ, আমার সাথে পাঙ্গা নিস না, আমার দাদি যদি জানতে পারে না তাহলে তোকে খুব মারবে। এই কথা বলে সে যখন আবার আগানো শুরু করে, তখন সেম্বিকে কেউ বা কারা ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর সেম্বির হাতে থাকা মধুর হাড়িটি ছিটকে নিচে পড়ে যায়। সেম্বি তখন দাদি দাদি বলে চিৎকার করতে থাকে, আর তখন একটি হাত তার মুখ টিপে ধরে। সেম্বি তাদের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে তাদের সাথে পেরে ওঠে না। এরপর একে একে 3 জন অচেনা ছেলে সেম্বির সর্বনাশ করে সেখান থেকে চলে যায়।
আর যাওয়ার সময় তারা 3 বন্ধু বলতে বলতে যায় যে শহরের মেয়েদের থেকে এই গ্রামের মেয়েরা তাদের কাছে বেশি প্রিয়, তাই এবার থেকে প্রতি সপ্তাহে তারা নতুন নতুন গ্রামে যাবে এবং এই রকম মেয়ে পেলে তারা তাদের চাহিদা মেটাবে। এইদিকে সেম্বির কিছু বন্ধু সেম্বিকে জঙ্গলের ভিতরে এই অবস্থায় পড়ে থাকতে দেখে তার দাদির কাছে এসে বলে যে সেম্বিকে নেকড়ে বাঘে কামড়েছে। এই কথা শুনে সেম্বির দাদি সেখানে যায় এবং গিয়ে দেখে সেম্বি জঙ্গলের মাঝে পড়ে রয়েছে এবং তার পরনে কোনো কাপড় নেই। তাই দাদি সেম্বিকে একটি কাপড় দিয়ে ঢেকে কাঁদতে কাঁদতে হসপিটালে নিয়ে যায় এবং তখন ডাক্তার সেম্বিকে চেক আপ করার পরে দাদিকে জানায় যে সেম্বিকে কোনো নেকড়ে বাঘে কামড়ায়নি, সে লালসার শিকার হয়েছে, তাকে কেউ বা কারা ধর্ষণ করেছে। এই কথা শুনে সেম্বির দাদি কি করবে বুঝতে পারে না। সে ওই হসপিটালে বসেই অসহায়ের মতো কাঁদতে থাকে। আর হসপিটালের সিস্টার পুলিশকে ফোন করে সেম্বির কথা জানায়। এরপর একজন পুলিশ অফিসারকে এই কেসের ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেওয়া হয়। পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার জন্য তাদের কাছে যায় এবং দাদি পুলিশ অফিসারকে দেখে কাঁদতে থাকে। তখন সেই পুলিশ দাদিকে বলে যে দাদি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি যে অপরাধীরা সেম্বির সাথে অন্যায় করেছে তাদের ধরার চেষ্টা করব, কারণ আমারও আপনার নাতনির মতো একটা বাচ্চা মেয়ে আছে। আমি আপনার কষ্টটা বুঝি। সাধারণ মানুষ কোর্টকে ভয় পায়, তারা আইনের মারপ্যাচ বোঝে না, তাই তারা লড়াই করতে পারে না, আর সেই কারণেই এই অপরাধীরা বারবার অন্যায় করার সাহস পায়। এরপর ওই পুলিশ অফিসার ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে সে বেশ কিছু জিনিস পড়ে থাকতে দেখে। সেগুলো সে সংগ্রহ করে এবং সে একটি ক্যামেরাও দেখতে পায়, যে ক্যামেরাগুলো জঙ্গলে বাঘের গতিবিধি লক্ষ্য করার জন্য লাগানো হয়। এদিকে হসপিটালের সিস্টার হঠাৎ আইসিইউ রুমের দরজা খুলে দাদিকে ডাকে এবং জানায় যে স্যাম্বির জ্ঞান ফিরেছে। দাদি যদি চায় তাহলে সে স্যাম্বির সাথে দেখা করতে পারে। দাদি স্যাম্বির কাছে যায়। তখন স্যাম্বি দাদিকে বলে, দাদি, আমি আমার মায়ের শেষ স্মৃতিটা রক্ষা করতে পারলাম না, সেটা ভেঙে গেছে। এই কথা শুনে দাদি নিজের কান্না ধরে রাখতে পারে না, সে স্যাম্বিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এবার দাদি সেই পুলিশ অফিসারের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে অপরাধীদের ধরতে পেরেছে কিনা। পুলিশ তাকে বলে যে আমি আপনার কেসটা নিয়ে দিনরাত খাটছি, আমি যখনই অপরাধীদের ধরতে পারবো সবার আগে আমি আপনাকে খবর দেব। আপনি এইভাবে অযথা না ঘুরে বরং নাতনির দিকে খেয়াল রাখুন। দাদি আবার তার নাতনির কাছে ফিরে যায় এবং তার যত্ন নিতে থাকে। এর কিছুদিন পর সে আবার সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে। তখন পুলিশ অফিসার দাদিকে জানায় যে সে ওই জঙ্গলে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে, যেটা সংগ্রহ করতে পুলিশের কিছুটা সময় লাগবে। দাদি আবার বাড়ি ফিরে যায় এবং ধীরে ধীরে সেম্বিকে সুস্থ করার চেষ্টা করে এবং সময় পেলেই পুলিশ অফিসারের কাছে সেই অপরাধীদের খোঁজ জানতে আসে। কিন্তু অনেকদিন পার হয়ে যাওয়ার পরেও সে অপরাধীদের কোনো খোঁজই পায় না। এদিকে সামনেই নির্বাচন, তাই এক পার্টির বড় নেতা স্টেজে দাঁড়িয়ে সেম্বির সাথে ঘটে যাওয়া ঘটনার চরম নিন্দা করে দুঃখ প্রকাশ করে যখন স্টেজ থেকে নামছিল তখন তার সঙ্গে তার ছেলে দেখা করতে আসে। আর এই ছেলেটি হচ্ছে ওই 3 জনের মধ্যে থাকা একজন যারা সেম্বির সর্বনাশ করেছিল। আর ঠিক তখনই ওই নেতার ছেলের ফোনে সেই পুলিশ অফিসারের ফোন আসে এবং অফিসার সেই ছেলেটিকে ক্যামেরায় ধরা পড়া তাদের কুকীর্তির সব কথা জানায়। এবার ওই নেতার ছেলে তার বাবার বন্ধু, যিনি একজন উকিল, তাকে দিয়ে পুলিশের সাথে কথা বলায় এবং তখন সেই উকিল পুলিশ অফিসারকে বলে যে ঠিক কত টাকা হলে এই কেসের সমস্ত এভিডেন্স তাদের হাতে সে তুলে দেবে এবং কেসটাকে নষ্ট করে দেবে। পুলিশ অফিসার জানায় 3 কোটি টাকা হলে সেই কেসটাকে ডিসমিস করে দেবে এবং দাদির কাছ থেকে কোনো বাহানায় সই করিয়ে এই কেস তাদের তুলে নিতে বাধ্য করবে। পুলিশ অফিসার যখন এইসব কথা বলছিল তখন তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি পুলিশ তার সমস্ত কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। আর ওই দিন রাতেই সেম্বি ঘুমের ঘরে ভয় পেয়ে হঠাৎ লাফিয়ে ওঠে, কারণ সে তার সাথে ঘটে যাওয়া সেই দৃশ্য ভুলতে পারে না এবং ঘুম থেকে উঠে তার দাদিকে জিজ্ঞাসা করে, দাদি, সেদিন ওই 3 জন ছেলে আমার সাথে অযথা লড়াই কেন করলো? দাদি এই কথা শুনে হাউ হাউ করে কেঁদে ফেলে, কিন্তু তবুও সে সেম্বিকে জানাতে পারে না যে কেন ওই দিন ওই 3টে ছেলে তার সাথে লড়াই করেছিল। এরপর সারা রাত দাদি সেম্বির মাথার কাছে বসেই কাটিয়ে দেয় আর ভাবতে থাকে সেই পুলিশ অফিসারের কথা, যে পুলিশ অফিসার তাকে বলেছিল যে অপরাধীদের ধরতে পারলেই সে সঙ্গে সঙ্গে তাদের নিয়ে দাদির সামনে হাজির করবে। পরদিন সকালে দাদি তার কুঁড়ে ঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখে যে সেই পুলিশ অফিসার আসছে। তখন সে ভাবে যে পুলিশ অফিসার হয়তো অপরাধীদের ধরে তার সামনে নিয়ে আসছে, তাই সে ঘরে রাখা একটি ধারালো অস্ত্র নিয়ে তার কোমরে গুজে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কোথায় সেই অপরাধীরা? তাদের সে কোথাও দেখতে পায় না। এদিকে পুলিশ অফিসার দাদিকে বোঝাতে লাগে যে সে অপরাধীদের খুঁজে পায়নি এবং কোনো প্রমাণও সে উদ্ধার করতে পারেনি।
হয়তো অপরাধীরা খুব বুদ্ধি করে এই অপরাধ করেছে, তাই তাদের ধরা সম্ভব নয়। সে আরও বলে যে দাদি, আমি জীবনে এরকম অনেক কেস দেখেছি যার সঠিক ন্যায় বিচার কেউ পায়নি। আর আপনি যদি কেসের চক্করে পড়েন তাহলে দিনের পর দিন আপনাকে কোর্টে দৌড়াতে হবে। আমি আর একটা নতুন কেস নিয়ে ব্যস্ত হয়ে যাব, কিন্তু আসল ন্যায় বিচার আর পাওয়া যাবে না। তার থেকে বরং আপনি 50,000 টাকা নিন আর এইখানে একটা সই করে দূরে কোথাও চলে যান। সেখানে গিয়ে সেম্বিকে পড়াশোনা করান, ওর একটা ভবিষ্যৎ তৈরি করুন। ওরা অনেক প্রভাবশালী ব্যক্তির ছেলে, ওদের আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু দাদি ওই পুলিশ অফিসারের কথা শোনে না। তখন পুলিশ অফিসার দাদির সামনে সেম্বিকে মারতে থাকে এবং হুমকি দিতে থাকে যে দাদি যদি এখন সই না করে তাহলে সেম্বিকে সে জানে মেরে ফেলবে। সেম্বিকে যখন ওই পুলিশ অফিসার মারছিল তখন দাদি ওই পুলিশ অফিসারের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে লাঠি দিয়ে মারতে থাকে। পুলিশ যখন দেখে যে ভাব খারাপ, তখন সে কোনো মতে দাদির ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখন দাদি একটি ভারী পাথর গাড়ির সামনের দিক থেকে ওই পুলিশ অফিসারের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে, আর পুলিশ অফিসার সেখানেই অজ্ঞান হয়ে গাড়ির ভিতরেই পড়ে থাকে। এবার দাদি তার ঘরে আবার ফিরে আসে এবং কিছু জমানো টাকা নিয়ে সাথে ধারালো একটি অস্ত্র নিয়ে সেম্বিকে তার কাঁধে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে তার সেই কুঁড়েঘর ছেড়ে সেখান থেকে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে পালিয়ে যেতে থাকে। এদিকে পুলিশ অফিসারের অবস্থা আশঙ্কাজনক। এই খবর থানায় গিয়ে পৌঁছানোর পর সেখান থেকে পুলিশ বাহিনী দাদির বাড়িতে আসে এবং আহত পুলিশ অফিসারকে একটি অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর ওই কুঁড়েঘর থেকে দাদির একটি ছবি পাওয়া যায়, যে ছবিটা পুলিশ অফিসাররা তাদের ফোনে তুলে নিয়ে সেখান থেকে চলে যায় এবং আশেপাশের সমস্ত থানাকে ওই দাদির ছবি পাঠিয়ে অ্যালার্ট করে দেওয়া হয় যে এরকম কোনো বয়স্ক মহিলা আর একটি বাচ্চা মেয়েকে যদি কোথাও দেখা যায় তাহলে যেন পুলিশ তাকে অ্যারেস্ট করে, কারণ সে এক পুলিশ অফিসারকে খুন করে ফেলার চেষ্টা করেছে। আর এদিকে দাদি সেম্বিকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে একটি রাস্তার সামনে দাঁড়ায়। একটু পরেই দাদি সেই রাস্তায় একটি বাস দেখতে পায় এবং সেই বাসে উঠে পড়ে। তখন বাস কন্ডাক্টর দাদিকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাবে। দাদি বলে যে এই বাস যতদূর পর্যন্ত যাবে সেও সেখানেই যাবে। এটা বলে সে দুজনের জন্য দুটো টিকিট কেটে বাসের একদম পিছনের সিটে বসে পড়ে। বাস চলতে থাকে এবং চলতে চলতে হঠাৎ একটি জায়গায় এসে বাস দাঁড়ায়। সেখানে কিছু কলেজ স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষণ হওয়ার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কেউ জানতো না যে সেই মেয়েটি তাদের পাশে থাকা ওই বাসেই বসে আছে। যখন ওখানে এসব ঘটনা ঘটছিল তখন হঠাৎ সেম্বি তার দাদির কাছে একটু পানি খেতে চায়, কিন্তু দাদির কাছে পানি ছিল না। তাই সে নিজেকে যতটা আড়াল করা সম্ভব ততটা আড়াল করে ওই বাস থেকে সেম্বির জন্য পানি কিনতে যায় এবং সেম্বিকে বলে যে সে যেন কোনো মতেই তার দাদি ফিরে না আসা পর্যন্ত বাস থেকে না নামে। এদিকে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয় কোদাইকানেল পাহাড়ি এলাকায় এক পুলিশ অফিসার একটি মেয়ের ধর্ষণের তদন্ত করতে যায়, আর তখন সেই মেয়েটির দাদি ওই পুলিশ অফিসারকে খুন করার চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যায়। আর এই খবর সেই ধর্ষণকারী অপরাধীদের কাছেও পৌঁছে যায় এবং তারা চিন্তিত হয়ে পড়ে যে এখন কি করবে তারা। এরপর দাদি যখন সেম্বির জন্য পানি নিয়ে ওই বাসে ওঠার জন্য আসে তখন সে লক্ষ্য করে যে সেই বাসের গেটের সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। তবে অনেক কষ্ট করে সে যখন সেই পুলিশের চোখ এড়িয়ে বাসে ওঠে তখন আরেকজন পুলিশ তাকে দেখে ফেলে, যেই পুলিশটা সেম্বির কেসের তদন্তকারী পুলিশ অফিসারের সাথেই সবসময় থাকতো। দাদি তখন ভয় পেয়ে যায়, তবে সেই পুলিশ দাদিকে অ্যারেস্ট করে না, বরং দাদিকে বলে যে তোমাদের সামনে খুব বড় বিপদ, পুলিশ তোমাদের খুঁজছে, খুব সাবধানে থাকো। এই কথা বলে সে বাস থেকে নেমে যায় এবং অন্যান্য পুলিশদের বলে যে এই বাস সে চেক করেছে আর এই বাসে কোনো বয়স্ক মহিলা নেই, তাই এই বাসটি যেন আর কেউ না চেক করে। এরপর বাস আবার চলতে থাকে আর সেই বাসে থাকা মানুষদের আজকের মূল আলোচনার বিষয় ছিল সেম্বি, যেখানে কিছু মানুষ সেম্বির সাথে ঘটে যাওয়া অন্যায়ের তীব্র প্রতিবাদ করছিল, আবার কিছু মানুষ বলছিল যে এরকম কিছুই ঘটেনি, এটা মিথ্যে কথা, সামনে নির্বাচন, তাই এরকম মিথ্যে ঘটনা সাজিয়ে বিরোধী পার্টিকে হেনস্থা করার চেষ্টা চলছে। তবে এই সব কিছুর মধ্যে সেখানে এমন একজন ব্যক্তি ছিল যে ওই বৃদ্ধ মহিলা আর তার নাতনিকে দেখছিল এবং সে অনুমান করতে পারছিল যে হতেও পারে এই মহিলাই সেই দাদি এবং এই মেয়েটি সেই ধর্ষিতা মেয়ে। কারণ যখন কোনো পুলিশ ওই গাড়ি চেক করতে উঠছিল অথবা কোনো চেকপোস্ট পার করছিল বাসটি, তখন ওই বৃদ্ধ মহিলার মুখে সেই ব্যক্তি আতঙ্কের ছাপ দেখতে পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেটাও বুঝতে পেরেছে যে এরা নির্দোষ, এরা পরিস্থিতির শিকার। তবে সবকিছু বুঝেও সে চুপচাপ দাদি এবং সেম্বির দিকে খেয়াল রাখছিল। এর মধ্যে ওই বাসে থাকা একজন পুলিশ কনস্টেবল ছুটিতে বাড়ি যাচ্ছিল
সে বলে যে তোমরা ফালতু ফালতু এইসব বিষয় নিয়ে আলোচনা করছো। ওইসব পাহাড়ি এলাকার লোকেদের আমার ভালো করে চেনা আছে। ওরা টাকার জন্য যে কতটা নিচে নামতে পারে তা তোমরা কল্পনাও করতে পারবে না। যদি টাকা দেওয়া হয় তাহলে ওখানকার মেয়েরা গেস্ট হাউসে এসে সময় কাটাতেও রাজি হয়ে যাবে। আর ওই বয়স্ক বুড়ি হয়তো তার নাতনিকে টাকার জন্য কারো পিছনে লেলিয়ে দিয়েছিল, আর সে যখন রাজি হয়নি তখন মিথ্যে কেস বানিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। দাদি এত অপমান আর সহ্য করতে পারছিল না, তাই সে সবার সামনে উঠে এসে সেই পুলিশ কনস্টেবলকে বলে, আপনি কতটা জানেন পাহাড়ি মেয়েদের সম্বন্ধে? আপনি কি জানেন সেদিন কি হয়েছিল? আমি সেই দাদি যে তার একমাত্র নাতনিকে বাঁচানোর জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য নিজের ঘর ছেড়েছে। এরপর তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা দাদি একে একে বলতে থাকে এবং বলে যে সেম্বি ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে। একদিন জঙ্গলে আগুন লেগে যায় আর সেখানে অনেক মানুষ আটকে পড়ে। ওর মা বাবা তাদের জীবনের পরোয়া না করে ওই জঙ্গলের মধ্যে আটকে পড়া মানুষদের বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণ হারায়। এরপর থেকে সেম্বিকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু ওকে ভালো রাখতে পারলাম না। পুলিশের কাছে গিয়েছিলাম ন্যায় বিচার চাইতে। কিছুদিন পর পুলিশ এসে আমাকে বলে যে যারা সেম্বির সর্বনাশ করেছে তারা অনেক বড় ঘরের ছেলে, তাদের সাথে আমরা পারবো না। তাই 50,000 টাকা নিয়ে আমি যেন একটা সই করে আমার অভিযোগ তুলে নিই। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের বাড়ির মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটলে আপনারা অভিযোগ তুলে নিতে পারতেন তো 50,000 টাকার বিনিময়ে? তাই আমি ওই পুলিশ অফিসারকে মেরেছি। এবার আপনারা বলুন, আমি কি অপরাধী? দাদির এইসব কথা শুনে বাসে থাকা সবাই কান্না করতে থাকে এবং অনেকেই দাদির কষ্টের কথা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। দাদি যখন তার দুঃখের কাহিনী বলছিল তখন হঠাৎ তাদের বাসের সামনে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায় এবং সেই বাসে পুলিশ উঠে দাদিকে আর সেম্বিকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চায়। তবে ওই বাসে থাকা সমস্ত যাত্রী দাদিকে আর সেম্বিকে বাঁচানোর জন্য সেই পুলিশদের আটকানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনে না, বরং তাদেরও অ্যারেস্ট করার হুমকি দেয়। আর এই সব কিছু বাসে বসে থাকা সেই ছেলেটি দেখছিল। আর যখন ওই পুলিশ দাদিকে আর সেম্বিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন সেই ছেলেটি পুলিশকে বাধা দেয় এবং তাদের সাথে কথা বলতে বলতে এই ছেলেটি বুঝতে পারে যে এই পুলিশগুলো নকল পুলিশ। এরা সেম্বিকে আর দাদিকে নিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। তাই ছেলেটি যখন পুলিশকে সেই কথা জানায় তখন পুলিশ তার উপর আক্রমণ করে। এরপর বাসের সবাই মিলে সেই নকল পুলিশদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন আমরা জানতে পারি যে ওই ছেলেটি একজন উকিল এবং সে তার কম্পিউটারে অনলাইনে কোর্টে কেস ফাইল করে দিয়েছে এবং জজের কাছে রিকোয়েস্ট করেছে যে ভিডিও কলের মাধ্যমে সেম্বির বক্তব্য যেন খুব তাড়াতাড়ি শোনা হয়। জাজও তার অনুরোধে সাড়া দিয়ে ভিডিও কল কানেক্ট করে এবং সেম্বি ভিডিও কলের মাধ্যমে জজকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু জানায়। এদিকে সেই নেতার কাছে খবর চলে যায় যে ভিডিও কলের মাধ্যমে কোর্টে তার ছেলের বিরুদ্ধে কেস ফাইল হয়েছে এবং সেম্বি জজকে সব কিছু বলে দিয়েছে। তাই সে সেম্বিরা যে বাসে রয়েছে সেই বাসে আক্রমণ করার জন্য কিছু গুন্ডা পাঠায়। গুন্ডারা গিয়ে সেই বাসটিকে আক্রমণ করে। তখন ওই বাসের সবাই বুদ্ধি করে তাদের সামনে থাকা আরেকটি বাসে ধীরে ধীরে সবাইকে উঠিয়ে দেয়। আর ওই গুন্ডারা সেই খালি বাসটিকে ধাক্কা মেরে পাহাড়ের থেকে একদম নিচে ফেলে দেয় এবং তারা ভাবতে থাকে যে দাদি আর সেম্বি আর কোর্টে পৌঁছাতে পারবে না, কিন্তু তাদের ভাবনা ভুল ছিল। এবার ওই 3 অপরাধী তাদের উকিলকে নিয়ে কোর্টে গিয়ে জানায় যে তারা যেদিনকার সেম্বির সঙ্গে এই রকম ঘটনা ঘটে সেদিন অন্য কোথাও ছিল এবং প্রমাণ হিসাবে তাদের কাছে প্লেনের টিকিটও রয়েছে। এছাড়াও সেম্বির সঙ্গে যে তারা এরকম ঘটনা ঘটিয়েছে এরকম কোনো প্রমাণ নেই, এই সমস্ত কিছু মিথ্যা এবং সাজানো। তখন জজ দাদির উকিলকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি কিছু বলার আছে? তখন সেই ছেলেটি জজকে বলে, স্যার এদের কাছে অনেক পয়সা আছে, এরা যখন তখন যে কোনো ডেটের প্লেনের টিকিট জোগাড় করে নিতে পারে, যে কোনো প্রমাণ এরা মুছে ফেলতে পারে। আর এরা যে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে সেই সমস্ত তথ্য আমার কাছে আছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি লাগানো ছিল, কিন্তু দুঃখের বিষয় ওই ডেটের সিসিটিভি ফুটেজ কেউ বা কারা নষ্ট করে ফেলেছে। এছাড়াও এই 3 জন ঘটনার দিন কাদের সাথে ফোনে কথা বলেছে এবং কোন লোকেশনে ছিল সেই প্রমাণটাও নষ্ট করে ফেলা হয়েছে। স্যার আপনার কাজ সঠিক প্রমাণের অপেক্ষায় দিনের পর দিন তারিখ দেওয়া, আমার কাজ আপনার তারিখ মোতাবেক কোর্টে হাজির হওয়া। কিন্তু স্যার মেয়েটার দিকে একবার তাকান, এই বাচ্চাটার অনেক কাজ, সে পড়াশুনো করে বড় হতে চায়, ডাক্তার হতে চায়, সে কোন অপরাধে এই কোর্টে দিনের পর দিন তার সময় নষ্ট করবে? স্যার এই 3 জনকে সাজা দিলেই এই বাচ্চাটার ভেতরে পাওয়া আঘাত কখনো সারিয়ে তোলা যাবে না, কিন্তু যদি এদের সাজা না দেওয়া হয় তাহলে এরকম হাজার হাজার বাচ্চার মনে এই রকম একই আঘাত তৈরি হবে, যে আঘাতে ভেঙে যাবে তাদের লাল নীল স্বপ্নগুলো। তাই যাতে আর কোনো বাচ্চার সঙ্গে এইরকম ঘটনা না ঘটে
আমি তার জন্য এই লড়াই লড়ছি স্যার। স্যার, জীবন বাঁচানো ডাক্তারকেও আমরা সবাই ডাক্তার বলি, কিন্তু আপনাকে আমরা মাই লর্ড বলি। কেন জানেন? কারণ জীবনের থেকেও বেশি জরুরি ন্যায় বিচার পাওয়া। জজ এইসব কথা শুনে দাদির উকিলকে বলে যে এইসব কথা শুনতেই ভালো লাগে, কিন্তু এদের দোষী সাব্যস্ত করার জন্য তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? তখন সেই ছেলেটি বলে যে স্যার, একটা মিথ্যাকে সত্য করার জন্য অনেক প্রমাণের দরকার হয়, কিন্তু স্যার একটা সত্যকে প্রমাণ করার জন্যও যদি প্রমাণের দরকার হয় তাহলে সেটা সত্যি কিভাবে হবে? স্যার, আমার কাছে একটাই প্রমাণ রয়েছে, যেটা হলো এই কথা বলে সেম্বি আর ওই তিনজন অপরাধীদের মাঝখান থেকে সে একটা পর্দা সরিয়ে ফেলে। আর তখন সেম্বি এই তিনজন ধর্ষণকারীকে দেখে ভয় তার দাদিকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। আর এই দৃশ্য জজ খুব ভালোভাবে লক্ষ্য করে এবং তারপর তিনি রায় দেয় এবং সেখানে বলে, আমি এই বাচ্চাটিকে প্রথম থেকে খুব ভালোভাবে লক্ষ্য করেছি, কিন্তু তার চোখে আমি কোনো ভয়ের ছাপ দেখিনি। তবে এই তিনজন আসামিকে দেখে ওই বাচ্চাটি যেভাবে ভয় পেয়ে গেছে, সেই ভয়ের ভিতরে এবং তার চোখে লুকিয়ে আছে এদের বিরুদ্ধে হাজার হাজার প্রমাণ। তাই আমি এই তিনজন আসামিকে আজীবন, যতদিন এরা জীবিত আছে তত দিনের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। কিন্তু রায় শোনার পর যখন সেম্বিকে নিয়ে সবাই আনন্দ করছিল, তখন সেম্বি তার সেই উকিল ভাইয়াকে খুঁজছিল, কিন্তু সে তার ভাইয়াকে অনেক খোঁজার পরেও আর খুঁজে পায়নি। প্রশ্ন আপনাদের কাছে, কে ছিল এই ভাইয়া যে নিঃস্বার্থে একজন গরিব অসহায় দাদি ও তার নাতনিকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে চলে গেল? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। টাটা।